প্রায় 50,000-এর বই সংগ্রহ। তার কিছু দৃষ্টান্ত একটু দেখাই। লেখেন কথাটা আমি ইচ্ছে করেই বলছি। আপনারা একটু খেয়াল করবেন। সেই সম্পর্কে কিন্তু উনি অবহিত। 1899 সালের 31শে ডিসেম্বরের মধ্যরাত্রি। ফলে পুরো ব্যাপারটা এবার একা মহাশ্বেতাদির ওপর এসে পড়ে। তাই আমি যখন যোগ দিচ্ছি তখন গণেশ নেই। তার ফলে আনন্দ পাঠটা আমি এবং মহাশ্বেতাদি আমরা একসঙ্গে কাজ করতে থাকি। তার ফলে কি ঘটেছিল, ওই পাণ্ডুলিপি দুটো আমার আছে, ওদের হস্তাক্ষরে ওদের পরিবর্তন যোগ ইত্যাদি। আর সম্পাদক মন্ডলী গিরিজাপতি ভট্টাচার্য, গোপাল হালদার সম্পাদক, সহ সম্পাদক দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, শ্রমিক বন্দ্যোপাধ্যায়, সম্পাদক মন্ডলী গিরিজাপতি ভট্টাচার্য, হিরণ কুমার সান্যাল, সুশোভন সরকার, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, অমরেন্দ্র প্রসাদ মিত্র, সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, গোলাম কুদ্দুস, চিন্মোহন সেহনবিশ, বিনয় ঘোষ, সতীন্দ্রনাথ চক্রবর্তী, অমল দাশগুপ্ত, পার্থ বসু। আমার বই সম্পাদনায় আসছি, তার আগে আমার বই প্রায় 50,000-এর বই সংগ্রহ। তার কিছু দৃষ্টান্ত একটু দেখায়। আচ্ছা, আপনারা জানেন যে এখন এটা নিয়ে খুবই আলোচনা হয়, রক্তকরবীর 10টা ভাষ্য ইত্যাদি। কিন্তু যে ভাষ্যটা প্রথম প্রকাশিত হয় সেটা প্রবাসী পত্রিকায়। আর এটাও প্রকাশনা এবং সম্পাদনার ইতিহাসের দিক থেকে যেটা বৃহৎ ঐতিহাসিক উল্লেখযোগ্য বলে মনে করি, যে আমি যতদূর জানি, খোঁজ পেয়েছি, 1924 অর্থাৎ ঠিক 100 বছর আগে রক্তকরবী প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকায়, এবং তার 3 মাস আগে বিশ্বভারতী কোয়ার্টারলিতে, সেটাও এখানে আছে। ক্রোড়পত্র হিসেবে একটা পত্রিকার মধ্যে একটা কোনো পূর্ণ বয়ান, একটা কোনো লেখা, এর কোনো দৃষ্টান্ত আমি ভারতবর্ষে কিন্তু পাই। এখন এটা খুবই হয়, আলাদা প্রচ্ছদ থাকে, আলাদা একটা অংশ পড়ে একটা ক্রোড়পত্র, তার বর্ণবিন্যাস আলাদা, সাজানো আলাদা, ছবি আলাদা। কিন্তু একটা পত্রিকার একটা সংখ্যায় ক্রোড়পত্র হিসেবে একটা নাটক, তার বর্ণবিন্যাস আলাদা বাকি পত্রিকাটার চেয়ে, এটা দৃষ্টান্ত এর আগে ঘটে। গগনেন্দ্রনাথের ছবি নিচে দেখতে পাচ্ছেন, আশ্বিন প্রবাসী 1331, আলাদা একটা মলেট। মলেটটা উল্টোলে একটা বিজ্ঞাপন, রবীন্দ্রনাথের আলোকচিত্র বিক্রি হচ্ছে, সেইটি বিক্রি করে টাকা তুলে তোমার আগ্রহের ক্ষেত্র পিয়ারসন মেডিকেল হসপিটালের জন্য এই টাকা ব্যয় করা হবে। রবীন্দ্রনাথের স্বাক্ষরিত তার আলোকচিত্র, রবীন্দ্রনাথের স্বহস্তে স্বাক্ষরিত ফটোগ্রাফ, কবি সম্রাট রবীন্দ্রনাথ ঠাকুরের উৎকৃষ্ট ব্রোমাইড ফটো, এই সঙ্গে ছাপা ছবির মতো প্রত্যেকখানি তাহা নিজ হস্তে ইংরেজি অথবা বাংলায় স্বাক্ষরিত। সিপিএ ফিনিশ, ফুল প্লেট সাইজ, প্রায় প্রবাসী সমান, 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি, অতি সুন্দর রূপে মাউন্ট করা। বিক্রয়ের লভ্যাংশ
শান্তিনিকেতন পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে যাইবে, মূল্য প্রত্যেকখানি 15 টাকা, 1/3 অগ্রিম পাঠাইলে ভিপিতে পাঠানো যাইতে পারে। অতি নির্দিষ্ট সংখ্যক ছবি মাত্র পাওয়া যাইবে। কার অ্যান্ড মহানবীশ 1-2 চৌরঙ্গি রোড, কলিকাতা। একেবারে এসপ্ল্যানেডের মোড়ের যে বাড়ি, এখনো সেই বাড়ি আছে সেখানে। এর 3 মাস আগে কিন্তু এটাতে গগনেন্দ্রনাথের অসাধারণ প্রচ্ছন্ন, এবং আমি মনে করি কোথাও রক্তকরবিনে আমি একটু কাজ করছি, লেখালেখি করছি, যে এই যে বারবার উনি পুঁজি, বিজ্ঞান, ক্ষমতা, আধিপত্য এর চক্রজালে মানুষের অস্তিত্ব যেখানে সংকটাপন্ন, সেই সম্পর্কে কিন্তু উনি অবহিত। 1899 সালের 31 ডিসেম্বরের মধ্যরাত্রি যে মুহূর্তে উনি লিখছেন, শতাব্দী সূর্য আজ গেল অস্তাচলে, রক্ত মেঘ আছে, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংঘাত, লোভে লোভে বেঁধেছে সংগ্রাম, লজ্জা সরব ত্যাগী, জাতি প্রেম নাম ধরি প্রচন্ড অন্যায়, ধর্মের ভাষাতে চাহে বলের বন্যায়। এই কথা উচ্চারণ করছে, এবং তারপরে যখন প্রথম মহাযুদ্ধ শুরু হয়ে গেছে, তার 14 বছর পরে, তার 14 বছর আগে উনি লক্ষ্য করছেন যে কিসের থেকে যুদ্ধ পাবে, কেন যুদ্ধ, কোথা থেকে জাতির প্রেম আসে, স্বার্থে স্বার্থে বেঁধেছে সংখ্যা। এবং যুদ্ধের মধ্যে যখন উনি ন্যাশনালিজম ভাষণমালা দিয়ে বেড়াচ্ছেন, সেটা যখন বই হয়ে প্রকাশিত হচ্ছে, তাতে নৈবেদ্য 4টে কবিতা উনি নিজে ইংরেজিতে অনুবাদ করছেন, সেটাকে জুড়ে নাম দিচ্ছেন সানসেট অফ দ্য সেঞ্চুরি, দিয়ে বন্ধনীর মধ্যে লিখছেন যে 1899 সালের 31 ডিসেম্বর মধ্যরাত্রে এই কবিতা লেখা হয়েছিল বাংলায়। সেই রবীন্দ্রনাথ যুদ্ধ পেরিয়ে গেছে, ন্যাশনালিজম বেরিয়ে গেছে, আবার ফিরে আসছেন একই বিষয়, রক্তকরণিত। এবং সেই জন্য ওর কাছে খুব গুরুত্বপূর্ণ যে এটা যেটা আন্তর্জাতিক বাণী, সেই থেকে পৌঁছে দিতে হবে। সেই জন্যে ইংরেজিতে আগে বেরোচ্ছে নিজের অনুবাদে, বিশ্বভারতী কোয়ার্টারলিতে, তার জন্য আলাদা প্রচ্ছদ আঁকছেন, এবং ভেতরের জন্য ছবি আঁকছেন গগনেন্দ্রনাথ আবার। কালকে হেলমহলসকে দেওয়া, এবং ভেতরেও দেখতে পাচ্ছেন পাতায় পাতায় গগনেন্দ্রনাথের সাদা কালের ছবি। তো এইগুলো আমার পৈতৃক সংগ্রহ থেকে। আর কোথায় এই সংগ্রহ উত্তরাধিকার যখন বর্তায়, তার থেকে কিন্তু আমার জীবন পথটাও, জীবনের গতিটাও নির্ধারিত হয়ে যায়। এই বইগুলি যদি ছোটবেলা থেকে দেখি, ঘাঁটি, চলতে পারি যখন চাই, পোরাস অ্যানুয়াল, রক্তকরবের এই দুটো সংস্করণ, বা রবীন্দ্রনাথের অনেকগুলো বইয়ের, এলাহাবাদের ইন্ডিয়ান প্রেস প্রকাশিত প্রথম সংস্করণ, তখন বই অন্যভাবে টানে। ওইউপি থেকে যখন প্রস্তাবটা এলো, আমি বলি এইভাবে বই পেশাগত ভাবে, এবং 400 বছরের পুরনো প্রকাশন প্রতিষ্ঠান অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, 400 বছরের ইতিহাস, সেইখানে আমি প্রবেশ করতে চাচ্ছি,
সেখানকার বই সম্পাদনা করত। নিরুপম বলেছিলেন, আমি এখনো 6 মাস আছি কলকাতায়, আপনাকে যা শেখানোর আমি শিখিয়ে দেবো, তাতেই চলবে। এবং পেশাগতভাবে মাস্টারি ছেড়ে টিউশনি অবশ্য চালিয়ে গেছে। এবং পরবর্তীকালে অনেকে বন্ধু বান্ধব তারাও ওই টিউশনি খ্যাতির আকর্ষণে অনেক, আমার অনেক বৃদ্ধ বয়সে আমার কাছে আবার নতুন করে পড়তে এসেছে, বেশ মজা লেগেছে ছাত্রছাত্রী হিসেবে পড়াতে। সেও অন্য গল্প থাক। কিন্তু ওই ইউপিতে যখন আসি, এইটি বলেই শেষ করব, দুটো দায়িত্ব আমার উপরে এসে পড়ে সঙ্গে সঙ্গে। কাজের, যাকে বলে প্রকল্প। একটা প্রকল্প খুব মজার। আমি আসবার ওইউপিতে যোগ দিই, আমি যোগ দিই 1973 সালের এপ্রিল মাসে, 5 এপ্রিল। আর আমার শিক্ষক জীবন শুরু হয়েছিল 61 সালে এমএ পাশ করি, 62 সালে সাউথ পয়েন্টে শুরু করি, তারপরে রামমোহন কলেজে, তারপরে রবীন্দ্র ভারতী, তারপর মাস্টারি ত্যাগ। আর অনেক বছর পরে 2007-8 সালে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের প্রথম একটা আলাদা স্কুল ফর আর্টস অ্যান্ড এস্থেটিক্স, শিল্পকলার সমস্ত ক্ষেত্র নিয়ে। এবং আবার আমার ওই পুরনো স্বপ্ন কল্পনা যে এইগুলো কোথাও যুক্ত, এই যোগাযোগগুলো হারিয়ে যায়, সেই কল্পনা থেকে ওরা প্রতিষ্ঠা করেন ভারতবর্ষের প্রথম বিশ্ববিদ্যালয় স্তরে একটা স্কুল অফ আর্টস অ্যান্ড এস্থেটিক্স। এবং 3টে সমান্তরাল ধারা, একটা অভিকরণ শিল্প পারফর্মিং আর্টস, একটা চারুকলা ভিজুয়াল আর্টস, একটা ফিল্ম স্টাডিজ চলচ্চিত্র চর্চা। আর যেভাবে পাঠ্যক্রমগুলো ঠিক করা হয়, যে এক একটা সেমেস্টারে 4টে করে কোর্স যে কোনো ছাত্র বা ছাত্রী গ্রহণ করেন, তিনি হয়তো এই 3টে ধারা যে কোনো একটাতে মূলগতভাবে তিনি তার ছাত্র বা ছাত্রী, কিন্তু তিনি অন্য দুটো ধারা থেকেও তিনি কিন্তু তার ওই সেমেস্টারের কোর্স পাঠ্যক্রম নিতে পারেন। যদি এমন একটা বিষয়, যে বিষয় কেউ পড়াচ্ছেন, বিষয়গুলো যে অধ্যাপক পড়াচ্ছেন তিনি বেঁধে দিচ্ছেন, তিনি একভাবে বিন্যস্ত করছেন, সেটা জানিয়ে দেওয়া হচ্ছে, তার থেকে ছাত্রছাত্রীরা বেছে নিচ্ছে। তার ফলে আমি পড়িয়েছি পারফর্মিং আর্টস এর শাখার মধ্যে, কিন্তু আমি ছাত্রছাত্রী পেয়েছি কিন্তু ভিজুয়াল আর্টস শাখারও। এক একটা কোর্স যখন দিচ্ছি, তার একটা প্রাসঙ্গিকতা বা তার একটা কোনো যোগাযোগের জায়গা আছে তার ক্ষেত্রটার সঙ্গে, সে এটাও জেনে নিতে চায় পারফর্মিং আর্টস কোথায় নেবে। তাই সেই ছাত্রছাত্রী কিন্তু আমার কোর্সেও আসছে। এখন এইভাবে পড়াতে গেলে, অর্থাৎ যিনি পারফর্মিং আর্টস পড়াবেন তারও কিন্তু ভিজুয়াল আর্টস এবং ফিল্ম স্টাডিজ সম্পর্কে বেশ খানিকটা জ্ঞানগম্যি, যাতে এই যোগসূত্রগুলো তিনি ধরতে পারেন, ধরিয়ে দিতে পারেন, এই থাকা দরকার। এবং সেইটা সবসময় পাওয়া যায় না, কারণ আমাদের পুরো চর্চা শিক্ষার ঐতিহ্যের মধ্যেই সেটা না। তখন ওদের দরকার পড়ে কিছু লোকে, মানে পদ ছিল, তার জন্য মাইনেও নির্দিষ্ট ছিল, কিন্তু লোক পাওয়া যাচ্ছিল না যারা সবকটা কিছু হতে পারে। তো 2008 থেকে 2017 আমি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি ওই বিভাগে। আর ওই প্রত্যেক সেমেস্টারে আমি একটা করে কোর্স দিতাম। এইটে তাই আবার মাস্টারিতে ফিরে আসি। আর ওইটার মধ্যে শেষ 2 বছর
2015 থেকে 2017 ভারত সরকার রবীন্দ্রনাথের 150 বছর জন্ম বর্ষ উপলক্ষে ওরা রবীন্দ্রনাথ টেগোর ন্যাশনাল ফেলো বলে একটা পদ সম্মান স্থির করে, তাতে ওরা আমাকে মনোনীত করে। তার ফলে 2015 থেকে 2017 আমি দিল্লিতে টেগোর ন্যাশনাল ফেলো ছিলাম, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলাম এবং পড়ি হচ্ছে। তো আমার মাস্টারি জীবন 2017 শেষ, কিন্তু আবার ফিরে এসেছিলাম মাস্টারিতে 2008 থেকে 2017। ফিরে আসে অক্সফোর্ডের কথায়, ওইউপিতে যে প্রকল্পটা খুব বড় হয়ে ওঠা আমার কাছে, আমি যোগ দেবার মাস 6 আগে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ঠিক করে, আপনারা জানেন যে এদেশে ইংরেজি শিক্ষা, ইংরেজির চর্চার ক্ষেত্রে ওইউপির প্রচন্ড মর্যাদা, খ্যাতি। ইংরেজি মাধ্যম স্কুলে যে সমস্ত পাঠ্য বই শুধু ইংরেজির নয়, অন্য বিষয়েরও, সেগুলো ওইউপি প্রকাশিত, তার একটা আলাদা মর্যাদা, স্বীকৃতি, বিশ্বাসের জায়গা আছে। এই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের রিজিনাল ম্যানেজার ছিলেন নীল ওব্রায়েন, যার ছেলে ডেরেক এখন সংসদের সভ্য। নীলের মাথায় আসে এই বুদ্ধিটা যে বাংলা ভাষা শিক্ষার জন্য ইংরেজি মাধ্যম স্কুলে যদি একটা ওই রকম পাঠ্য প্রকল্প তৈরি করা যায়, অর্থাৎ 10 বছরের একটা পাঠ্যক্রম, প্রত্যেক বছরের জন্য একটা রিডার, একটা ওয়ার্কবুক, একটা সাপ্লিমেন্টারি রিডার, দরকার হলে একটা গ্রামারের বই, দরকার হলে আর একটা সম্পূরক কিছু বই, একটা পূর্ণ 10 বছরের পাঠ্যপ্রকল্প তার সঙ্গে মিলিয়ে বাংলা ভাষা শিক্ষার জন্য। এবং এই সিদ্ধান্তটা বা এই প্রকল্পটা গৃহীত হয়েছে আমি আসার অনেক আগে, 6 মাস আগে এটা চালু হয়ে গেছে। আমি আসি ব্রিটিশ ওইউপি যেটা স্থির করেন যে কলকাতায় ব্রিটিশ কাউন্সিলের তখন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং অফিসার, ইএলটি অফিসার, এই বলে একটা পদ ছিল, যারা ইংরেজি ভাষা শিক্ষা চর্চা ব্রিটিশ কাউন্সিলের যা প্রযুক্তিগত যা জ্ঞান বুদ্ধি সেটা দেবেন তারা দান করবেন। এই পদে ছিলেন গণেশ বাগচি। গণেশ তার আগে, গণেশ আমাদের যে বছর 10 পরে, কিন্তু খুবই বন্ধু ছিলেন আমাদের, আমি গণেশ বলেই বলবো। গণেশ বেশ কয়েক বছর আফ্রিকাতে বিভিন্ন দেশে, আর ওই সময়টা মনে রাখবেন যে ওই সময় কিন্তু আফ্রিকার দেশগুলো উপনিবেশিকতার বন্ধন থেকে মুক্ত হচ্ছে একটার পর একটা, কেনিয়া, নাইজেরিয়া, জাম্বিয়া ইত্যাদি, এবং প্রচন্ড গৃহযুদ্ধ সংঘর্ষের মধ্যে দিয়ে এই দেশগুলোতে এরা যখন স্বাধীন হচ্ছে, এদের ইংরেজি ভাষাটা অন্যভাবে শিখতে হবে, ওদের দেশজ জাতীয় উপকরণ অভিজ্ঞতা এগুলোর সঙ্গে মিলিয়ে সাহেবি বিলিতি ইংরেজি নয়, সেইটার জন্য একটা পদ্ধতি চাই, প্রকল্প চাই। সেই জন্য ওরা ব্রিটিশ কাউন্সিলের সাহায্য চান, এবং গণেশ একাধিক আফ্রিকান দেশে এই কাজটা করেন। এই অভিজ্ঞতা নিয়ে উনি দেশে ফিরে আসেন, কলকাতায় ইএলটি অফিসার। নীল ওব্রায়েন গণেশকে বলেন যে আপনি দায়িত্ব। গণেশ বলেন যে এই পদ্ধতি বিজ্ঞানটা কি করে ইংরেজি শেখানো ও ইংরেজি ভাষী একটা জাতি, সংস্কৃতি, দেশে এর একটা চর্চা পরীক্ষা আমি করেছি, কিন্তু আমার বাংলা ভাষার সঙ্গে যোগাযোগ, মানুষ বাংলাই বলেন, আমাদের মতনই বাংলা বলেন, কিন্তু একটা ভাষাকে শেখাতে গেলে তার যতটা গভীরে যাওয়া দরকার, তার চর্চায়, তার প্রয়োগে যতটা গভীরে যাওয়া দরকার, আমরা সেই অভ্যেস একজন চাই যিনি এইটাতে দম। বলে গণেশ প্রস্তাব করেন, বলেন নীলকে যে আমার স্ত্রী সুদর্শনা বাগচি তখন মডার্ন হাই স্কুলে পড়ান,
বাংলা পড়ান। সুদর্শনা যখন শান্তিনিকেতনে পড়তেন, ওর এক সহপাঠিনী ছিলেন, তিনি এখন লেখেন টেখেন। তার নাম মহাশ্বেতা দেবী। লেখেন টেখেন কথাটা আমি ইচ্ছে করেই বলছি, আপনারা একটু খেয়াল করবেন যে 1957 মহাশ্বেতা দেবী ঝাঁসির রানী লেখেন। সেটা 1857 মহাবিদ্রোহের শতবর্ষ পূর্তি হচ্ছে এবং জাতীয় স্তরে বিশেষ করে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তার উদ্যোগে ওইটাকে পালন করা, ওটাকে একটা লক্ষণীয় ক্ষেত্র করে তোলার একটা পরিকল্পনা ছিল। আপনারা জানেন যে ইতিহাসবিদ ডক্টর সুরেন সেনকে দায়িত্ব দেওয়া হয় তার সরকারি ইতিহাস লেখার। তিনি লেখেন 1857। অনেকেই তখন অসাধারণ কাজ করতে থাকেন 1857 বিদ্রোহ নিয়ে। আমার মনে আছে ওই সময় আমরা তখন কলেজে পড়ি, এশিয়াটিক সোসাইটিতে একটা বক্তৃতামালা হয় 1857 বিভিন্ন ঘটনা, বিভিন্ন স্তর নিয়ে। যাতে বক্তা ছিলেন প্রথম দিন রমেশচন্দ্র মজুমদার, দ্বিতীয় দিন প্রতুল চন্দ্রগুপ্ত, তৃতীয় দিন বোধহয় আমাদের ত্রিপাঠী, চতুর্থ দিন আরেকজন। এবং তারা বিশেষ বিশেষ দিক নিয়ে, প্রতুলবাবু অসাধারণ কাজ করেছিলেন। নানা সাহেব কোথায় পালিয়ে উধাও হয়ে গেলেন তার ওই পথটাকে অনেক দূর পর্যন্ত প্রতুলবাবু কিন্তু আবিষ্কার করেছিলেন এবং সেই নিয়ে বলেছিলেন এশিয়াটিক সোসাইটি। আমি কোনোদিন বলব মহাশ্বেতা দেবী ওই সময় বিশেষ করে প্রতুল গুপ্তের অধ্যক্ষতায়, শিক্ষায় গবেষণা করতে থাকেন। প্রতুলবাবু ওকে প্রচুর উপাদান উপকরণ দিয়ে সাহায্য করেন, বুঝিয়ে দেন, কারণ ওইটি নিয়ে তখন প্রতুলবাবু কাজ করছেন 1857 নিয়ে। এবং মহাশ্বেতা দেবী স্থির করেন যে ওই অঞ্চলটাতে উনি ঘুরবেন এবং ওখানকার লোক ইতিহাসে, মৌখিক গাথা ইতিহাসে ওর যা কিছু প্রসঙ্গ আছে সেটা সব হয়তো নিখাদ ইতিহাস নয়, কিন্তু মানুষ কিভাবে দেখেছিল তারও তো একটা ইতিহাস আছে, একটা মননে, চিন্তার, বোধের ইতিহাস আছে। সেইটিকে তুলে এনে ওর ঝাঁসির রানী লেখা। কিন্তু সেটা 1956 সাল দেশে ওটা প্রথম বেরোয়, তারপর পুস্তক আকারে বেরোয়, খুবই খ্যাতি হয়, জনপ্রিয়তা হয়। কিন্তু 1957 থেকে 1973 এর মধ্যে কিন্তু মহাশ্বেতাকে হারিয়ে গেছে। যদিও বায়োস্কোপে বাক্স বেরিয়েছে, আধারবাণী বেরিয়েছে, কিন্তু ওই রকম কোনো জনপ্রিয়তা বা ওই রকম কোনো একটা মুখ্য স্থান মহাশ্বেতার নেই। সেই জন্যে 1973 কিন্তু মহাশ্বেতা লেখে টেখে তাই। এবং এরা দুজনে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস সেটা গ্রহণ করে। গণেশ কাচ্চি এবং মহাশ্বেতা দেবী দুজনে মিলে আনন্দ পাঠ বলে একটা গ্রন্থমালা, সেইটের কাজ শুরু করে। করতে না করতে একটা ঘটনা ঘটে যায় যে ব্রিটিশ কাউন্সিলের কলকাতার তখন যিনি প্রধান আধিকারিক জন ব্ল্যাকওয়েলের স্ত্রীর সঙ্গে গণেশের প্রেম হয় এবং জন ব্ল্যাকওয়েল তার কলকাতার চাকরি ছেড়ে দিন ব্রিটিশ কাউন্সিলের অন্য শাখায় ওর স্থানান্তরণ গ্রহণ করে চলে যান এবং গণেশও ব্রিটিশ কাউন্সিলের চাকরি ত্যাগ করেন করে মিসেস ব্ল্যাকওয়েলকে নিয়ে দিল্লি চলে যান। তারপরে উনি বিদেশ চলে যান। তারপরে পুরো ব্যাপারটা এবার একা মহাশ্বেতা দেবীর ওপর এসে পড়ে। তাই আমি যখন যোগ দিচ্ছি তখন গণেশ নেই। তার ফলে আনন্দ পাঠটা আমি এবং মহাশ্বেতা দেবী আমরা একসঙ্গে কাজ করতে থাকি এবং দুজনেরই একদিক থেকে আমার এবং মহাশ্বেতা দেবীর এটা শেখা।